ঢাকায় ভুটানের রাজার যাত্রা বিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত গ্রেফতার হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং একটি মহল এখনও ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা করছে, মন্তব্য আইনমন্ত্রীর। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ভোরে ঢাকায় যাত্রাবিরতি করে। বিমানবন্দরে প্রায় 1 ঘণ্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান ভুটানের রাজা। এ সময় ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এই উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি প্রকল্পটির প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন এবং এর প্রশংসা করেন। বলেন, পারস্পরিক কল্যাণ, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এই অঞ্চলের রূপান্তরমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে বাংলাদেশ ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রংপুরে একই পরিবারের 4 সদস্য হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক আলোচিত অপরাধের আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি একথা জানান। বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত অপরাধে পুলিশ যৌক্তিক সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের আশ্বাস দিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, পুলিশকে জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম বাহিনীতে পরিণত করা হবে। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। ক্ষেত্রমতে সমাজের চাহিদা অনুসারে সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি। একটি মহল এখনও ফ্যাসিস্ট পুনর্বাসনের প্রচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় ফ্যাসিজম যাতে আর ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা, এই সংস্কৃতি থেকে বের হয়ে দেশের কল্যাণে রোডম্যাপ তৈরিতে কাজ করতে হবে। সরকারের ভুল হলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী। জন্মভূমিকে স্বাধীনতার স্বাদ দিতে, গণতন্ত্রের স্বাদ দিতে, আইনের শাসনের স্বাদ দিতে আমরা এমন একটি বাংলাদেশের পথ ধরে হাঁটতে চাই। আর চাই বলেই আমরা বিশ্বাস রাখি এই বাংলাদেশে ফ্যাসিজম যাতে আবার পুনর্বাসিত না হয়, আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারি, সেরকম একটি রোডম্যাপ আসেন তৈরি করি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য যশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর বিভিন্ন স্থানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে নারীদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। জুলুসে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য শুধু আনুষ্ঠানিক উদযাপনের সীমাবদ্ধ নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ও
অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায় বিচার, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে হবে। যশনের জুলুস শেষে দেশ, জাতি, শান্তি ও মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,০৯৮ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৫১টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৫০টি শিশু মারা গেছে। এছাড়া ২৪ ঘণ্টায় ৭৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১,০৯৮। এ সময় ১,০১৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৫৪টি শিশু। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, দেশের ৭৫% মানুষ কৃষির সঙ্গে জড়িত। কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় নদীবেষ্টিত চরাঞ্চলের সুফলভোগীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। কৃষক কার্ড চালুর উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, এই কার্ডে কৃষকের জমি, প্রয়োজনীয় সার ও উৎপাদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে। এতে পরিকল্পিতভাবে কৃষি সহায়তা দেওয়া সম্ভব হবে এবং কৃষকের সমস্যার সমাধান সহজ হবে। অনুষ্ঠানে জানানো হয়, ৭ জেলার ৬৩৩ চরাঞ্চলে ৩০৪ কোটি টাকার প্রকল্পে প্রায় ৬৫,০০০ পরিবার উপকৃত হবে। পরে খামারিদের মাঝে বাছুর ও গোখাদ্য এবং গাছের চারা বিতরণ করা হয়। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, গত অন্তর্বর্তী সরকারের আমলে দেশের ১২৭টি মাজার বন্ধ ও ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। তবে এবার কোনো মাজারে হামলা হলে আর ঘরে বসে থাকা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামায়াত আয়োজিত যশনের জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নবীর তরিকাকে রক্ষা করার জন্য আপনাদের মধ্যে একটা বোধোদয় তৈরি হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই এলাকায় যদি ফরাউসের আজাদ এখানে সংসদ নির্বাচিত হয়, তাহলে আপনারা আপনাদের তরিকা, পীর, মাজার সবকিছু সমন্বয় রাখতে পারবেন। প্রাথমিক শিক্ষায় নতুন শিক্ষানীতি নয়, শিক্ষক নীতিমালা ও পাঠ্যক্রম ঢেলে সাজাতে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ফিডিং কর্মসূচি নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, মূল্যায়ন, পদোন্নতি, পে স্কেল ও বদলি নীতিমালা নিয়ে কাজ চলছে। শিগগিরই নীতিমালা প্রণয়ন শেষ হবে। পাশাপাশি প্রাথমিকের কারিকুলাম নতুন করে সাজানো হচ্ছে। শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে মিড ডে মিল চালুর পাশাপাশি শিগগির রান্না করা খাবার বিতরণের পাইলট প্রকল্প শুরু হবে বলেও জানান তিনি। কিন্তু এখন আমরা নীতিমালা যেগুলো কাজ করছি সেটা হলো টিচার পলিসি। সো আমার ইতিমধ্যে আমি বলেছি, তো আপনাদের জন্য আরেকবার বলছি। সো টিচারের নিয়োগ কিভাবে হবে, তার ট্রেনিং কি হবে, কতখানি হবে, তার অ্যাসেসমেন্ট কিভাবে হবে, পদোন্নতি কিভাবে হবে, পদোন্নতির জন্য পদ কয়টা থাকবে, তার পে স্কেল কী হবে ওই পদ রিলেটেড, এবং তার ট্রান্সফার কিভাবে হবে। যেই টিচারগুলো আপনার ফর্মাল ফুল সাবজেক্ট টিচার না, সো পার্ট টাইম এরকম কিছু টাইপের, কারণ এগুলো অনেক কিছু লাগবে সামনে, আমরা কালচারাল এডুকেশন, স্পোর্টস এডুকেশন অনেক কিছু অন্তর্ভুক্ত করছি। তাদের জন্য আবার ভিন্ন একটা নীতিমালা, তারা কি নীতিমালায় তারা এই কাজগুলো করতে পারে। দিনাজপুরের ফুলবাড়িতে কয়লা খনি বিরোধী আন্দোলনের 2 দশক পূর্তিতে শোক ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার ফুলবাড়িবাসী ও তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর, খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে শোক ও লাঠি মিছিল বের হয়। পরে শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যাপক আনু মোহাম্মদ সহ নেতৃবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনু মোহাম্মদ বলেন, ফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য বিশ্বাসঘাতকতা ও দায়িত্বজ্ঞানহীন। এ সময় তিনি ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবি জানান। একই দাবি জানিয়ে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান সাবেক মেয়র ও আন্দোলনের নেতা মুর্তুজা সরকার মানিক। তিনি বলেন, চুক্তি উপেক্ষা করে খনির উদ্যোগ নেওয়া হলে তা মেনে নেবে না ফুলবাড়িবাসী। অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এটা হচ্ছে একটা বিশ্বাসঘাতকতা এবং খুবই দায়িত্বহীন একটা বক্তব্য। তারা যখন এই বিএনপি যখন ক্ষমতায় ছিল 2006 সালে, তখন গণঅভ্যুত্থান হয়েছিল এবং সেই গণঅভ্যুত্থানের পরে জনগণের দাবির ন্যায্যতা মেনে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকার চুক্তি করেছিলেন আন্দোলনকারীদের সাথে। জনগণের সাথে এই চুক্তি, এটার ঐতিহাসিক মূল্য হচ্ছে অসীম। সেই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত করেছে। এবার যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। 2 ইনিংসে 10 উইকেট নিয়ে ক্যারিয়ারে প্রথমবার আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন তিনি। ম্যাকাই টেস্টে প্রথম ইনিংসে 6 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নেন আরও 4 উইকেট। তার দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়া ইনিংস ও 51 রানে জয় পায়। স্টার্ক টপকে গেছেন ভারতের জসপ্রীত বুমরা ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে। র্যাঙ্কিংয়ে বুমরা 2 ও হেনরি 3 নম্বরে রয়েছেন। মৌসুমের শুরুতেই বড় স্বীকৃতি পেলেন ম্যানচেস্টার ইউনাইটেড পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। 2025-26 মৌসুমের পারফরম্যান্সের জন্য পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। প্রিমিয়ার লিগের রেকর্ড 21টি অ্যাসিস্টের পাশাপাশি 9 গোল করেন ফার্নান্দেজ। মেয়েদের বিভাগে বর্ষসেরা হয়েছেন ম্যানচেস্টার সিটির খাদিজা শাহ, আর সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন সিটির নিকো ও রাইলি। পিএফের প্রিমিয়ার লিগের সেরা একাদশে সর্বোচ্চ 5 জন খেলোয়াড় রয়েছেন আর্সেনালের, ম্যানচেস্টার সিটির 4 জন এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্রেন্টফোর্ডের 1 জন করে জায়গা পেয়েছেন। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ঢাকায় ভুটানের রাজার যাত্রা বিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত গ্রেফতার হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং একটি মহল এখনও ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা করছে, মন্তব্য আইনমন্ত্রীর। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুদ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।